হ্যালো সবাইকে। হ্যালো। আমি দেবাগ্নিকা, এই অন্তরিক্ষ আমার হাজব্যান্ড। আমরা লাস্ট টাইম একটা ভিডিও করেছিলাম, আমাদের প্রথম ব্লগ একসাথে। ইডেন গার্ডেনে আমরা ম্যাচ দেখতে গেছিলাম একসাথে। ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড আর ইটালির ম্যাচ ছিল না? হ্যাঁ হ্যাঁ, ওটাই ছিল। অ্যাকচুয়ালি ভেবেছিলাম প্রথমে যে আইপিএল এর টিকিটে যাব, বাট যেহেতু এবারে ওয়ার্ল্ড কাপ ছিল আর ওয়ার্ল্ড কাপের টিকিটের প্রাইসিং অবভিয়াসলি অনেক লো থাকে, আর ভিউইং এক্সপিরিয়েন্সটা অনেস্টলি আমার ওয়ার্ল্ড কাপে বেটার লেগেছে। ঠিক আছে, যাই হোক, ওইটা তো অলরেডি সব আলোচনা রিভিউ সবও বলে দিয়েছে আগের ভিডিওটা, ওটা চেক করতে পারো তোমরা। আজকে আমরা অন্য বিষয় নিয়ে শুরু করব। তো এখন সবাই অ্যাওয়্যার আছো যে কীরকম একটা কোল্ড ওয়ার মতো চলছে আমেরিকা ইরানের মধ্যে। আর রিসেন্ট আমরা দেখতেই পাচ্ছি সেটাই কি ইম্প্যাক্ট হচ্ছে, যেমন এখন এলপিজি নিয়ে সমস্যা হচ্ছে। এখন মানে এলপিজি পাওয়ার জন্য সবাই মারপিট লিটারালি করছে আদায় করার জন্য সিলিন্ডার। তো ইট ইজ পার্ট অফ দ্য প্রবলেম রিলেটেড টু দ্য ওয়ার, মানে ইম্প্যাক্ট, অ্যাকচুয়ালি পার্ট অফ দ্য প্রবলেম না, ইম্প্যাক্ট। এখনো তাও পুরোপুরিভাবে অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়ার মতো যায়নি। মানে তাও হয়েছে, অনেক অ্যাটাকসই হচ্ছে, এখনো হচ্ছে, বম্বিং এন্ড অল, বাট যদি হয়ে যায় তাহলে আরো বেশি ইম্প্যাক্ট হবে। হ্যাঁ ঠিক আছে, ওটাতেই আমরা আসছি আর কি। তো আমরা কিছু কোয়েশ্চেন্স আমরা একসাথে কম্পাইল করেছি, ওগুলো উই উইল আস্ক। আর তোমাদের মাথাও যদি কিছু এক্সট্রা কোয়েশ্চেন আসে যেটা আস্ক করা নাই থাকতে পারে এই ভিডিওতে, তোমরা কমেন্টে কোয়েশ্চেনগুলো করে দিতে পারো। তো যাই হোক, তো যেটা জেনারেল সবাই প্রশ্ন করে আমি তোকেই করছি, এই যে এই ওয়ার্ডটা নিয়ে এত শুনলি তুই, তো সবার প্রথমে হাউ ডিড ইউ ফিল ওয়েন ইউ সিন দ্য নিউজ যে এরম হচ্ছে? ওয়েল, যখন এটা স্টার্ট হলো, এমনিতেও অনেক বছর ধরে, মানে এখন নতুন জিনিস না, ইরান আর আমেরিকার মধ্যে লেগেই থাকে সারাক্ষণ। এবার বিশেষ করে আগের বার যখন হলো ইন্ডিয়া পাকিস্তানের যে মধ্যে যে ব্যাপারটা হলো, তখন ইউএস ইনভলভ হয়েছিল। আমার তো মনে হয় না ওখানে ইউএস এর ইনভলভমেন্টের কোনো দরকার ছিল। তো এবার ওটা একটা ফ্যাক্টর আছে। আর তারপর এখন যেভাবে মানে পলিটিক্স যেদিকে চলে গেছে, এখন সব কিছু শো অফের মতো, মানে ইটস লাইক আজকে কেউ কিছু মানে ভাবার আগেও মানে অত কিছু ভাবে না যে কি হবে কি হবে, মানে আজ দেখাতে চায়, মানে ট্রাম্পও নিজের ফেস দেখানোর জন্য যে আমার কাছে পাওয়ার অথরিটি আছে করে, মানে ওই জিনিসটাকে মানে লিটারালি নিয়ে নেয়। মানে আগে তো কি যে নর্মালি থাকতো লোকজন, সেটা আর থাকে না। হ্যাঁ, তো মানে আমেরিকা এমনিও একটা আলাদাই সুপার পাওয়ার, তো ইটস নট এনাফ ফর দেম শুধু সুপার পাওয়ার হওয়া, এখন সুপার হিরো হতে চলছে। ওদের মাঝখানে ঢুকে সুপার হিরো হওয়ার চেষ্টা করছে, ওটাই লাগছে আর কি। আর বিশেষ করে এখন মানে লিটারালি মানে এখন নিজেদের থ্রেটস পাচ্ছে, তো লিটারালি মানে আমি হয় না, মানে পেট্রিয়টিজম জেগে উঠেছে যে আমি আমেরিকার জন্য আমার জান দেব। হ্যাঁ, তো তো শুনে নতুন কিছু রিয়াকশন আসেনি না, বাট যে স্কেলে মানে যাচ্ছে এখন বাকি মিডল ইস্টের কান্ট্রিগুলোর সাথে, যেরকম টাইস চলছে, ইরান এদিক ওদিক বোম মারছে, মানে ওটাতে একখানা টেনশন তো থাকে, কারণ যেহেতু মানে মিডল ইস্টে অনেক ইন্ডিয়ানরা থাকে, লাইক মানে আমার ফ্রেন্ডের হাজব্যান্ডই থাকে ইউএইতে, তো ওখানে ওর জব, তো ওখানে একটা আনসার্টেনটি ছিল, এখন মনে হয় প্রবলেম কলকাতায় ফিরে এরকম আরো অনেকে আছে যে ইন্ডিয়ার বাইরে, বিশেষ করে গালফ কান্ট্রিজগুলোতে আছে, যার জন্য হ্যাঁ কিছু তো একটা এক্সপিরিয়েন্স করছে এই রিলেটেড। উই ক্যান অনলি প্রে ফর দ্য সেফটি আর কি। তো সিন্স এই ওয়ারটা হচ্ছে, সো অলরেডি এই সিলিন্ডার নিয়ে প্রবলেমই ইন্ডিয়াতে শুরু হলো। তো হোয়াট ডু ইউ থিঙ্ক, মানে এটা কি কোনো লং টার্ম ইম্প্যাক্ট হবে? আর যদি হয়ও বা শর্ট টার্ম ইম্প্যাক্টও, কি কি ইম্প্যাক্ট আরও ফার্দার হতে পারে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি না বা বুঝছি না, বাট পরে হয়তো হবে? ওয়েল, শর্ট টার্ম ইম্প্যাক্ট বলবো না, এলপিজি আর গ্যাসের এই প্রবলেমটা অনেক বছর ধরেই আছে। মানে যে রেটে পেট্রোল ডিজেল বল বা তারপর এলপিজি বল, মানে এগুলো তো আর আমাদের তৈরি করার জিনিস না। তো এগুলো হ্যাঁ, এলপিজি কিছুটা তৈরি করা, বাট যবে থেকে রাশিয়ার ওয়ার স্টার্ট হয়েছে, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থেকে মোটামুটি তেলের একটা ভালোই শর্টেজ আছে, এলপিজিরও, কারণ ক্রুড অয়েল
রাশিয়া থেকেই বেশিরভাগ ইন্ডিয়া নিত আগে, এখন তো জানি না কি অবস্থা। বাট ওই জন্যই মানে একটা ইম্প্যাক্ট থাকে, যেটা মানে এটা লং লাস্টিং হবে। আর শুধু এটা বলে না, মানে আজকে এটার ইম্প্যাক্ট যদি যুদ্ধটা চলতে থাকে আইটি ইন্ডাস্ট্রিতে পড়বে, কারণ আইটিতে মোস্টলি দে টাই আপ উইথ আমেরিকান কোম্পানিজ। তো আজকে মানে এমনিতেও ইন্ডিয়ার সিভিক সেন্স অ্যান্ড অল দোজ থিংস এর জন্য এমনিতে আমাদের ইমেজ একটু ডাউন হয়ে গেছে। তো লট অফ কান্ট্রিজ ডোন্ট লাইক ইন্ডিয়ানস ইন জেনারেল, মানে খুব একটা পছন্দ করে না যে ইন্ডিয়ানরা আসুক আমাদের কান্ট্রিতে, ওই করুক, মানে খুব একটা ওয়েলকামিং ওয়েতে নেয় না। আর যারা স্টিরিওটাইপের মতো হয়ে গেছে। আর যারা মানে ভালো গুড ইন্ডিয়ান, যারা ভালো রিপ্রেজেন্টেটিভ হতে পারে ফর আওয়ার কান্ট্রি, তারাও মিসআন্ডারস্টুড হয়ে যাচ্ছে, সেটা তো দেখতেই পাচ্ছি ভালো মতো। তো ওটাতে মানে অনেক জবে এফেক্ট পড়বে, আইটি ইন্ডাস্ট্রি এফেক্টেড তো হবে অনেক জব। আমার কথা, এবার তো লোকে অনেক রকম ইমোশনস, বিশেষ করে ফিয়ারটা এক্সপিরিয়েন্স তো করছে। তো এই সময়টা, ওয়ারের সময়টাতে কি মনে হয় আমাদের মতো নর্মাল যারা পাবলিক আছি, যারা আমরা বেশি সব থেকে এফেক্টেড হই অ্যাজ নর্মাল রেগুলার পিপল, তো আমাদের মধ্যে মানে আমাদের নর্মাল মানুষদের জন্য কি কি এমন ফিয়ার্স হতে পারে যেটাতে মানে ইট ইজ হন্টিং দেম এই ওয়ারের টাইমে? কিরকম ধরনের ফিয়ার্স হতে পারে? ভয় কি কি টাইপের হতে পারে, কিরকম ধরনের? একটা জিনিসই ভয় যেটা আছে আমাদের, মানে যেভাবে মানে আজকে এই সামনে ওয়ার্ল্ড কাপ গেল, তখন যেভাবে বাংলাদেশকে সরানো হয়েছে আইপিএল, তো সেই রেসপেক্টে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে ইন্ডিয়া বাংলাদেশের রিলেশনশিপ খুব ভালো অবস্থায় নেই। তো সেই কারণে আমাদের রিস্ক থাকতে পারে, কারণ আমরা কলকাতায় আছি, আর কলকাতা ইজ নট দ্যাট ফার অ্যাওয়ে ফ্রম বাংলাদেশ। তো বাংলাদেশে কিছু ঝামেলা রায়াটস হলে এমনিতেও ওদের প্রেসিডেন্টকে নিয়ে ঝামেলা হচ্ছে অলরেডি, ইন্ডিয়াতে অ্যাসাইলামের মতোই আছে কাইন্ড অফ লাইক, এন্ড দে ওয়ান্ট মানে দে ওয়ান্ট হার ব্যাক, যাতে ওকে এক্সিকিউট করতে পারে। মানে লিটারালি ওদের মধ্যেও একটা আলাদাই চলছে। এবার ওটাতে আমরা সিজ ফায়ারের মতো হতে পারে, কলকাতায় কিছু রায়াটস হতে পারে। তো এই ওয়ারের যেহেতু এটা হচ্ছে, তো পলিটিক্সের দিক দিয়ে কি মনে হয়, পলিটিক্সে কি কোনো মানে পলিটিক্সে যারা ইনভলভ আছে তাদেরকে টনক নড়বে আর সত্যি দেশের জন্য কিছু করবে, নাকি এই সিচুয়েশনটার অ্যাডভান্টেজ নেবে? মানে পলিটিক্যাল দিক দিয়ে কি ইম্প্যাক্ট হতে পারে? পলিটিক্যাল দিক দিয়ে সেরকম ইম্প্যাক্ট হবে না, বাট এই জিনিসটার মোস্টলি অ্যাডভান্টেজই নেবে কারণ দেখেছিস যেভাবে মানে আজকে দেখ একটা টপিক পেলে যেরকমভাবে নিউজ চ্যানেলগুলো কভার করে, আজকে এলপিজি শর্টেজ আর এলপিজির এই প্রবলেমটা, মানে এলপিজি শর্টেজটা আমরাও ফেস করেছি। আগের বছরেই আমাদের গ্যাস অর্ডার করেছিলাম আর সিলিন্ডার ছিল না, এক সপ্তাহ পর আমরা সিলিন্ডার পেয়েছি। আচ্ছা, বাট মানে এই জিনিসগুলো কিন্তু মোটামুটি আছে, কারণ আজকে সরকারি জায়গায় জব যেগুলো আছে ভ্যাকেন্সি প্রচুর আছে, কিন্তু ক্যান্ডিডেট যারা যোগ্য তাদেরকে ঢোকানো হয় না। সেটাই, মানে যেহেতু করাপশন সব দিকেই আছে, টাকা দাও চাকরি হবে, মানে আজ আমরা নিজেরাও ফেস করছি, কোনো জায়গায় চাকরি করতে গেলে ইদার টাকা দিতে হয়, আর নালে প্রথমে বলবে আপনি ট্রেনিংয়ে চলে যান, তারপর করে চাকরি থেকে ছাড়িয়ে দেয়। মানে দুটো, ইদার কানেকশন লাগবে না পয়সা লাগবে, আর নালে তোমার চাকরি হবে না। আচ্ছা, তো এবার আমাদের সবারই ফ্যামিলি আছে, মা বাবা, স্বামী স্ত্রী, ছেলে মেয়ের সাথে যেরম রূপেই ফ্যামিলি হোক না কেন, তো এই ওয়ারের জন্যে, এই কোল্ড ওয়ারের জন্যে ফ্যামিলির উপর কীরকম ইম্প্যাক্ট হতে পারে, বোথ গুড অ্যান্ড ব্যাড, কি হতে পারে? ফ্যামিলির মধ্যে ইম্প্যাক্ট বলতে একটা আনসার্টেনটি থাকবে, যেমন আগে অতটা ছিল না, এখন এমনিতেই মানে প্যান্ডেমিকের পর থেকে তুই দেখেছিস কীভাবে জিনিসের দাম বেড়েছে, কিন্তু ওভারঅল দেখলে প্যান্ডেমিকের থেকে কিন্তু এখন মানে আজকে প্যান্ডেমিকের আগে লোকে যা কামাতো তার তুলনায় কম কামাচ্ছে, কিন্তু খরচা কিন্তু প্রায় 1.5 গুণ বেড়ে গেছে। তো সেই রেসপেক্টে মানে এখনকার মা বাবারা হয়তো এটা ভাবতে পারে যে না এখন মানে এখনকার ছেলেমেয়েরা এরম হয়ে গেছে, নিজেদের মতো থাকে, নিজেদের মতো এই করে, আমাদেরকে হেল্প করে না ফাইন্যান্সিয়ালি। মানে আমাদের ইন্ডিয়ান প্যারেন্টসদের একটা এক্সপেকটেশন হয়ে গেছে যে ইটস লাইক ছেলে মেয়ে আছে, বড় হয়ে গেলে দে উইল লুক আফটার আস ফিনান্সিয়ালি অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইমোশনালি। আর আজকে এই চাকরি আর এর আনসার্টেনটির জন্য মানে
এখন এই ইউথ বা এরা নিজেরাই একটা আনসার্টেন লাইফে আছে, যে এখন চাকরি মানেই যে চাকরি কতদিন থাকবে কোনো গ্যারান্টি নেই। আগে যেমন সেটা আমাদের ঠিক। বাবার আমলে কি ছিল, 5 বছর চাকরি করে নিয়েছি, আমাকে চাকরি থেকে কেউ হটাতেই পারবে না। কিন্তু এখন কি 5 বছর কি, এখন 15 বছর চাকরি করার লোককেও হুট করে তাড়িয়ে দিচ্ছে। হ্যাঁ, আর ইউথদেরকে বিশেষ বরঞ্চ করে। মানে এখন এমন একটা জিনিস হয়ে গেছে না, মানে যত বেশি কোয়ালিফিকেশন তত বেশি আনসার্টেনটি বেড়ে গেছে, কারণ যত কোয়ালিফাইড হবে তত তোর চাকরি কমে গেছে। আর যারা অলরেডি পজিশনে আছে তারাও থ্রেটেন ফিল করবে যে মেবি দ্যাট পারসন মাইট টেক देयर প্লেস। হ্যাঁ, বিশেষ করে বেশি এআই qualified আসার হওয়ার পর অনেক কিছুই চেঞ্জ হয়েছে, হুম। আর এটাতে আরো এফেক্ট পড়ছে। তো এআই নিয়ে যখন কথা উঠলো, তো এই ওয়ারের সিচুয়েশনে এআই এর কিরকম ইম্প্যাক্ট হতে পারে মানে হিউম্যানিটিতে? ওয়ার্ডের রেসপেক্টে এআই দিয়ে সোশ্যাল মিডিয়া কন্টেন্ট পাল্টানো যেতে পারে। লাইক ধর আজকে কেউ কিছু বললো, ধর ট্রাম্প কিছু বলেছে ইরানকে নিয়ে, হয়তো যেটা বলেছে সেটাকে চেঞ্জ করে দিয়ে অন্য স্পিচ ঢুকিয়ে দিল। তাতে কি ইম্প্যাক্ট হবে, যে বাকি যারা সোশ্যাল মিডিয়া দেখবে ওই ট্রাম্প এই জিনিসটা বলেছে বা মোদি এই জিনিসটা বলেছে, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো বলেন ওটা এআই দিয়ে বানানো। কিন্তু আজকে এখনের টাইমেও 80% লোকের ওই নলেজটা নেই যে কোনটা এআই ভিডিও কোনটা এমনি ভিডিও, সেটা বোঝার মতো। আর এখন যেভাবে এআই অ্যাডভান্স হচ্ছে, মানে আস্তে আস্তে আরো ডিফারেন্সিয়েট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সেটাই। তার মানে রিয়েলিটি থেকে দূরেই থাকবে, মানে 10 বছর আগের ভিডিওকেও এআই দিয়ে চেঞ্জ করে এবছরের বানিয়ে দিতে পারে। আচ্ছা, তো এটা অনেকে হয়তো কোয়েশ্চেনও করেছে। তো এই ওয়ারটা এখন তো কোল্ড ওয়ার ফেজে চলছে, তো এটা কি মানে ওয়ার্ল্ড ওয়ার 3 কি হওয়ার পোটেনশিয়াল আছে নাকি নাকি হবে না? বা ওয়ার্ল্ড ওয়ার 3 যদি হওয়ার পোটেনশিয়াল থাকে, তাহলে আজকে মানে রাশিয়া চায়না যদি একসাথে হয়ে যায়, এটা হওয়ার চান্সেস একটু কম আছে, বাট রাশিয়া চায়না যদি একসাথে হয়ে যায় তাহলে চায়নার সাথে পাকিস্তানও জুড়ে যাবে। এবার ইন্ডিয়া তখন একটুখানি মাঝখানে পড়ে যাবে, মানে ইন্ডিয়া তখন মানে না চাইলেও ইউএস এর থেকে হেল্প নিতে হবে, কারণ ইউএস এর অ্যালাই না যদি হয় তখন এই জিনিসটা সিচুয়েশনের অ্যাডভান্টেজ নেবে চায়না। আর রাশিয়া তো বরাবর যেখানেই অ্যাডভান্টেজ সেখানে আমরা মানে লিটারালি ওরমভাবেই ওয়ার্ল্ডটা ওরা চালিয়েছে, যে জিনিসটা কেউ ভেবেছে সেই জিনিসটা ওরা আগে করবে মনে করে। মানে হয়তো যুদ্ধ নিয়ে হয়তো অনেকেই ভাবছিল যে যুদ্ধ শুরু করবো করে করে, কিন্তু রাশিয়াই প্রথম শুরু করবে, তারপরে সিরিজ অফ ইভেন্টস চলছে, ইসরায়েল প্যালেস্টাইন, তারপরে এখন এই মাঝখানে ইন্ডিয়া পাকিস্তানটা লোকে ভুলে যায়, অপারেশন সিন্দুর নিয়ে কম ছড়াছড়ি হলো। বাট যেহেতু ওটা বেশি দিনের যুদ্ধ হয়নি বলে তাড়াতাড়ি সিজ ফায়ার হয়ে গেছে, আর ওখানেও আমেরিকা ক্রেডিট নিতে পৌঁছে গেছে। মানে এখন আমেরিকা যেটা করছে যে ইরানকে ভিক্টিমাইজ করছে। আচ্ছা, ইরান তো একার ফল্ট না ইরানে, আজকে ইরানকে মানে কোনো কান্ট্রিরই ফল্ট থাকে না। আজকে কোনো কান্ট্রির লিডার করাপ্ট হলে কি পুরো কান্ট্রি করাপ্ট হবে? সেটা না। আজকে কোনো কান্ট্রির মিলিটারি করাপ্ট হলে কি পুরো কান্ট্রিকে ব্লেম করা যাবে? বাট এখন রিয়েলিটিতে ওটাই হচ্ছে যে কেউ কাউকে সহ্য করতে পারে না, কেউ কারোর উন্নতিও সহ্য করতে পারে না, তো সেই রেসপেক্টে সবাই ওপেনলি ডিসরেসপেক্ট করে মনে হয়। আচ্ছা, তো আর একটা জিনিস যেটা আমি তোকে বলতে চাইছিলাম, যে আজকে মানে একটু পার্সোনাল টাচে চলে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, যে ধর মানে যেমন আজকে আমার বাবা মানে ইউর ফাদার ইন অলরেডি ডটার আছে, এবার সেই রেসপেক্টেরে মানে আমার বাবার পিওভি থেকে যদি ভেবে দেখিস মানে কতটা ডিফিকাল্ট হয় যখন একজনের মেয়ে থাকে, তখন মানে নিজের ছেলের বউকে মানে অ্যাকসেপ্ট করা নিজের মতো। যেমন শাশুড়ি আর শাশ বাহুর সিরিয়াল প্রচুর হয়, বাট অ্যাকচুয়ালি কিন্তু আমার যেটা মনে হয় শাশ বাহুর থেকেও বেশি অকওয়ার্ডনেসটা আমার মনে হয় ওই দিকটাতে বেশি হয়, কেন যেহেতু অপোজিট জেন্ডারে যে প্রবলেমটা হয়, মানে একটা দেখবি মানে কেউ অপোজিট জেন্ডারে কেউ এলে দেখবি মানে একটুখানি নিজের মতো নিজের সেলফটাতে থাকে না, হয়তো অনেক কিছুই ভাবে বলতে কিন্তু করতে পারে না। তোর কি মনে হয় আমার বাবাকে কিছু চেক থাকে? কি বলবো, এটা এটা তো বলতে গেলে আমাকে নিজেই বাবা হতে হবে অনেস্টলি।
আমি মানে এই জিনিসটাকে কিভাবে অ্যাভয়েড করা যাবে? মানে যেহেতু দেখেছিস মানে আজকে মাদের ছেলের প্রতি টান আর বাবাদের মেয়ের প্রতি টান থাকে, তো সেই রেসপেক্টে ন্যাচারালি মানে ওয়েল এটা বলবো, দেখ মানে তোর বাবার মানে তোর প্রতি কোনো গ্রাজ বা কিছু তো ওরকম নেই। হি ইজ জাস্ট ওয়ারিড অ্যাবাউট ইট, একটু ওভার প্রোটেক্টিভ হয়ে যায়, যার জন্য এমন এমন জিনিস করে বা বলে যেটাতে তুই একটু মিসআন্ডারস্ট্যান্ড করে ফেলিস। আর বাবাও জিনিসটা প্রথমে করে করে পরে হয়তো ভেবে দেখে আমি কি এটা উচিত ছিল না, মেবি এটা উচিত ছিল না, এরকম ভাবতেই পারে। হি ইজ অলসো হিউম্যান, হি ইজ নট পারফেক্ট। না মানে আমি তো ওটা বলছি যে মানে কতটা ডিফিকাল্ট হয় টু অ্যাকসেপ্ট ডটার ইন ল অ্যাজ ইউর ওন ডটার। আজকে যদি এরম হতো তোদের ফ্যামিলিতে তুই একটাই ছেলে বা তোর বড় দাদা আছে, দিদি হয়তো নেই, দেন মেবি হয়তো আরও ইজিলি একটা অ্যাকসেপ্টেন্সে আসতে পারতো ফর হু আই অ্যাম। এবার যেটা হয়, আমাদের আইডিয়ালস আলাদা, তোর বাবার মায়ের, বিশেষ করে তোর বাবার আইডিয়ালস আরও অনেকটা আলাদা, আমাদের পথটাও আলাদা হয়ে গেছে। তো এখন টাইম লাগবে, মানে আগে তো বাবা অত কথাও বলতো না, অত মিশতো না, আর ভুলও বুঝতো, ভালো মতোই ভুল বুঝতো প্রথমে। এখন আস্তে আস্তে করে দেখছে যে মানে আমিও অনেকটা শান্ত হয়ে গেছি অ্যান্ড অল। তো বাবা কথা বলে, আমি কথা বললে বাবা কথা বলে। আর একটা খুব দেখেছি, ওকে নিয়ে কিছু ওয়ারিড হয়ে থাকলে, মানে ওকে ডিরেক্ট অ্যাপ্রোচ করার কথা সেটা নিয়ে হয়তো হেজিটেট করে বা ভয় পায় নাকি ওয়ারি করে, হোয়াট এভার, বাট হি কলস মি দেন, আমাকে কল করে টু নো অ্যাবাউট হিম, যে হাউ ইজ গোয়িং অ্যান্ড অল। তো শুধু মানে মানে এটা একটা কমিউনিকেশন গ্যাপ হয়ে গেছে বিটুইন ইউ অ্যান্ড ইয়োর ফাদার। এবার তোর বাবা যেভাবে বড় হয়েছে ওই ফ্যামিলি এনভায়রনমেন্টে, ওই পরিবেশে থেকে থেকে হি ডাজেন্ট নো হাউ টু এক্সপ্রেস হাউ হি ফিলস, যেটা আমরা মেয়েরা পারি, মানে বাবার পক্ষে ওটা মুশকিল করা। এবার হতে পারে দিদি হয়তো এমনভাবে ইমোশনাল দিক দিয়ে হয়তো ওই একটা সাপোর্ট হয়তো পাচ্ছে বাবা দিদির থেকে, তার জন্য দিদির সাথে একটা একটু ক্লোজনেস একটা আছে, যেটা একটা মেয়ে ইম্প্যাক্ট করে একটা ছেলের ওপর। তো আর একটা ইম্প্যাক্টও হতে পারে যে আমি মানে ক্লোজ টু 7 ইয়ার্স আমি বাইরে ছিলাম, বাট দিদি কোনো দিনই মানে 1-2 বছরের জন্য গেছিলো, 1 বছরই মনে হয় হায়দ্রাবাদে ছিল, তাছাড়া কিন্তু মোস্টলি কলকাতাতেই থাকতো, মাঝে সাঝে শোয়ের জন্য বাইরে। তো সেই রেসপেক্টে ওই ক্লোজ কানেকশনটা থেকে গেছিলো, আমি বছরে 1বার কি 2বার আসতে পারতাম, মানে ওই কারণে এমনি ডিস্টেন্স বেড়ে গেছে। যেটা হয় তুইও দেখেছিস আজকে, যেমন তোর দিদিভাইয়ের সাথে তোর মায়ের ডিস্টেন্স কি করে বেড়ে গেছে, কারণ যেহেতু দিদিভাই বাইরে থাকে, আসতে পারে না। এটার জন্য মনে হচ্ছে একটা আলাদাই পডকাস্ট করতে হবে ফ্যামিলি ইস্যুস নিয়ে আর এই প্রবলেমসগুলো নিয়ে। আমরা এখানে আর এটা আমার মনে হয় যে সবাই কি কোনো না কোনোভাবে এখনের জেনারেশনের যারা আছে, এই যে দ্য সো কল্ড জেন জি, তারা হয়তো অনেকেই ভাববে যে মানে দে আর গেটিং মিসআন্ডারস্টুড বাই দেয়ার জেনারেশন, মানে এই জিনিসটা মানে দেয়ার প্যারেন্টস অ্যান্ড অল, মানে এই জিনিসটা সবাই ফেস করে, কারণ সবারই জেনারেশন আলাদা হয়, মানে আমরা জেনারেশন মিলেনিয়াল থেকে বিলং করি, বাট মানে এই প্রবলেমটা সবারই মধ্যে থাকে, মানে কারণ যেহেতু জেনারেশন চেঞ্জ হতে থাকে, অ্যাডাপ্ট করতে পারে না লোকে অত তাড়াতাড়ি। তো যখন জেনজি নিয়ে কথা হলো, তো জেনজি অনেকটাই ডিফারেন্ট বেরিয়েছে ফ্রম অল দি আদার জেনারেশনস, অনেকটাই, মানে দে অলসো গ্রো আপ ইন সোশ্যাল মিডিয়া অ্যান্ড এভরিথিং, আর এই সিচুয়েশনের মধ্যেও আছে লাইক আস। সো কি মনে হয়, জেনজি কি কোনো একটা ভালো ইম্প্যাক্ট করতে পারে উইচ ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড ফর ফর দ্য বেটার অফ হিউম্যানস? এটা জানি না, বাট আমি একটা জিনিস নোটিস করেছি যে জেনজি যারা আছে, মানে আমি এখনো জেন আলফায় যাব না, কারণ এখন সবে স্টার্ট হয়েছে, অত ওটা রিয়েল কিনা আমি জানি না, বাট জেনজির একটা আমি জিনিস দেখেছি যে মানে মোস্ট অফ দ্য জেনজি তারা কিন্তু ভেবে চিন্তে ডিসিশন নিতে জেনে গেছে। হয়তো হতে পারে ছোটবেলা থেকেই মানে এক্সপোজিওর যেটা চলে আসে না, আজকে যে কোনো জিনিসের এক্সপোজিওর চলে আসলে, মানে আমাদের টাইমে কি ছিল যে আমরা মানে কেউ কেউ খুব টকেটিভ, কেউ কেউ খুব এক্সপ্রেসিভ হয়েছে, আর কেউ কেউ আবার খুব চেপে 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 মানে যেটা হয় মানে ইন্ট্রোভার্ট এক্সট্রোভার্ট ডিফারেন্সিয়েট হয়ে গেছে, কেউ পার্টি অ্যানিমালস হয়েছে, কেউ এই হয়েছে। বাট জেনজির মধ্যে একটা আলাদা ইউনিটি দেখেছি আমরা, যে জেনজির মধ্যে এই হেট্রেটের ব্যাপারটা কিন্তু আমি খুব কম দেখি, মানে
এখন এই ইউথরা দে স্ট্যান্ড ফর ইচ আদার, যেটা আগেকার টাইমে হতো না, মানে যে যার খুব যে গ্রেসফুল হয়ে গেছে। আর দিয়ে তারপর আমি মানে মোস্ট অফ দ্য জেনজিকে দেখেছি মানে ভালো কথা বলতে, কারণ তুই নিজেও দেখেছিস, মানে আমি ওদের থেকে শিখেওছি অনেক কিছু। মোস্ট অফ দেম আর হাম্বল, মানে ওই না যে খুব যে চাহিদা, মানে আমরাই মিসআন্ডারস্টুড করি অ্যাট টাইমস জেনজিকে, ভাবি যে জেনজি সব পেয়ে গেছে বলতে, মানে হ্যাঁ কাশ আমরাও এটা আমাদের টাইমে নোটস এআই দিয়ে লেখাতে পারতাম, মানে এগুলো ভাবি আমরা। বাট এআইও মাস্টার করা অতটা ইজি না, কারণ এআই দিয়ে মানে আজকে কীভাবে এআইকে ইউজ করলে বেটার হবে ফিউচার। বাট এটুকুনি আমি জানি যে জেনজি নিজেদের ডিসিশন নিজেরা নিতে পারে আর প্রপারলি স্ট্যান্ড ইন করে নিজেদের ডিসিশন। আমরা মিলেনিয়াম যারা ছিলাম তারা একটু ইম্প্যাক্টেড হই বাই আওয়ার ফ্যামিলিজ, যে ফ্যামিলি এটা ডিসাইড করেছে তো শুড আই ডু দ্যাট, আর নাকি আমি আমার মতো করবো, মানে আমরা আমাদের মধ্যে একটা ভীতি চলে আসে যে মানে আমরা ভয় পাই যে মানে আমার বাবা, আমি এটা করলে আমার বাবা কি বলবে। কিন্তু জেনজির মধ্যে অত ওই ভয় ডরটা নেই, আমি যেটা করতে চাই আমি করবো, তাতে কে কি বলছে আমার দেখার দরকার। আর ওই অ্যাটিটিউডটা মানে পজিটিভ দিক দিয়ে দেখলে খুবই ভালো। এবার সব জিনিসেরই তো নেগেটিভ থাকে, সেই রেসপেক্টে এখন আমি জেনজির সম্পর্কে তো ভালো বললাম, বাট আই এম নট সো শিওর অ্যাবাউট জেনজি প্যারেন্টস। কারণ আমার মনে হয় স্টিল পার্সোনালি যে প্যারেন্টসদের একটা টাইম অবধি বাচ্চাদের দেখাটা উচিত, পুরোপুরি ন্যানি বা পুরোপুরি কারোর ওপর ডিপেন্ডেন্সি না। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি অনেকটাই যেগুলো দরকারি টপিক আমরা কভার করলাম এই এপিসোডটাতে। আমার হাজব্যান্ড একটু কিছু নিজের পার্সোনাল টাচ অ্যাড করে দিয়েছে। তো ঠিক আছে, ভালো লাগলো তোমাদের সাথে সময় কাটাতে। আর যারা আমাদের দেখলে এতক্ষণ এগুলো নিয়ে আলোচনা করতে, থ্যাংক ইউ তাদেরকে দেখার জন্যে। তো একটুখানি লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করলে তো খুবই ভালো, বাট ওটা আমি চাইতে যাবো না, কারণ আমরা সবে শুরু করেছি। হ্যাঁ, এই আমাদের সেকেন্ড ভিডিও রিলেটেড টু, হ্যাঁ, বাট পডকাস্টের দিক দিয়ে বা এরকম ব্লগ যাই হোক, এটা তো প্রথম এপিসোড, ওটা তো ডিফারেন্ট, ওটা ট্রাভেল ব্লগে যাচ্ছে। এনিওয়েজ, তো হ্যাঁ, আমার হাজব্যান্ডের একটু টেন্ডেন্সি আছে ড্রিফট অফ করে যাওয়ার, মেবি এটা আমার থেকে এসছে। যাই হোক, ঠিক আছে, তো চলো আবার পরের এপিসোডে দেখা হবে। আর কমেন্টস একটুখানি করলে ভালো হয়, কিছু এমন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আমরা ভুলে গেছি বা মিস আউট করে গেছি, হোয়াট এভার, ইউ ক্যান আস্ক ইট দেয়ার, উই ক্যান আনসার ইফ ইউ ক্যান। আর অন্য কেউ তো আছি আনসার করে দেওয়ার জন্যে। আর তোমাদের মাথায় যদি দেখে মনে হয় আমাদের মধ্যে পোটেনশিয়াল আছে এগুলো নিয়ে সুন্দর আলোচনা করার, লাইক উই আর গেটিং along with you guys, তাহলে একটু পারলে কিছু টপিকসও শেয়ার করো অন হোয়াট উই ক্যান ডিসকাস অ্যাবাউট, খুব ভালো হয় তাহলে। তো চলো সবাইকে গুড বাই, সবাই সাবধানে থেকো, ভালো থেকো, আর ডোন্ট লুজ ইয়োর ফেথ। এত যুদ্ধ ফুদ্ধ হচ্ছে বুঝলাম, বাট ইন দি এন্ড যা হবে ভালোই হবে, আমাদের সবার ভালো হবে। ঠিক আছে, গুড বাই এভরিওয়ান, গড ব্লেস, বাই।